দর্শক, আসছে অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। স্যার, শুরুতে যেটি জানতে চাচ্ছি যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন লক্ষ্যমাত্রার আকাঙ্ক্ষা রেখেছে সরকার, যা বর্তমান সময়ের প্রায় দ্বিগুণ। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। যেহেতু বর্তমান সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে আগামীকাল এবং সরকার ক্ষমতায় আসার আগে তার নির্বাচনী ইশতেহার ছিল, তো নির্বাচনী ইশতেহারের একটা প্রতিফলন এই বাজেটের মধ্যে থাকবে। কারণ আসলে জনগণ যখন ভোট দেয় তখন তো নির্বাচনী ইশতেহারই সামনে থাকে। তো সেখানে যেহেতু 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি একটি সামনে রেখে নিশ্চয়ই এই বাজেটে শুধুমাত্র ঘোষণা দিলে তো হবে না, তার যে কর্মপরিকল্পনা এবং সেই কর্মপরিকল্পনা অনুযায়ী কি কি ধরনের পথনকশা থাকছে সেটিও আসলে এই বাজেটের অন্যতম একটা বিষয় থাকবে। এখন আমরা যদি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছতে চাই, অর্থাৎ বর্তমানে যা আছে তার ডাবল করতে চাই, সে অনুযায়ী আমাদের বিনিয়োগটা বাড়াতে হবে। অর্থাৎ আমরা যদি আমাদের প্রত্যেকটা জায়গায় বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, জনগণের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, সেটার জন্য আমাদের ইনফ্লেশনকে একটা কন্ট্রোলে রাখতে হবে। স্যার, একটু জানতে চাই যে বিনিয়োগ বাড়াতে গেলে জ্বালানির সংকটও কাটাতে হবে, সেই কর্মপরিকল্পনাটিকে কিভাবে দেখছেন? জি, অবশ্যই। কারণ আমরা যদি কর্মসংস্থানের কথা বলি, সেই কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু প্রাইভেট সেক্টর। এখন প্রাইভেট সেক্টরের তাদের যে ব্যবসার পরিবেশ, আমরা জানি এক ধরনের রাজনৈতিক অস্থিরতা ছিল, সেই অস্থিতিশীলতা কাটিয়ে এখন যেহেতু একটা রাজনৈতিক এবং একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে, এখন অর্থনৈতিক স্থিতিশীলতাটা খুবই জরুরি। তো সেই অনুযায়ী কাজ করার জন্য আমাদের অর্থনীতির যে সূচকগুলো আছে সেই সূচকগুলো যাতে একটা কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে যেতে পারি। আমরা দেখছি প্রত্যেক বছরই জিডিপির প্রবৃদ্ধিকে একটা লক্ষ্যমাত্রায় যে 6.5% অথবা 7% ধরা হয়, কিন্তু পরে দেখা যায় বছর শেষে গিয়ে সেটি কিন্তু সেই মাত্রায় পৌঁছতে পারে না। আবার এখন আমরা প্রবৃদ্ধির পাশাপাশি আমরা বলি এটাকে কিভাবে ইনক্লুসিভ গ্রোথ করা যায়, অর্থাৎ সবাইকে নিয়ে এখানে ইকুইটির একটা বিষয় আছে। তো সেই ইনক্লুসিভ গ্রোথকে মাথায় রাখতে হলে আপনাকে শিক্ষায় বিনিয়োগ করতে হবে, স্বাস্থ্যে বিনিয়োগ করতে হবে, সামাজিক সুরক্ষাতে বিনিয়োগ করতে হবে। আমাদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার যদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, আশা করি আমাদের এই সামনে যে বর্তমান বাজেটটি আসবে সেই বাজেটে তার একটা কিভাবে আসলে কর্মক্ষেত্রে এই পদক্ষেপ, কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? একটা তো হচ্ছে আপনার আমাদের দেশে এখনো কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি। তাহলে ব্যবসার আমরা বলি এটাকে এনাবলিং এনভায়রনমেন্ট, তার যে পরিবেশটা আছে সেই পরিবেশটা রাখতে হবে। শুধুমাত্র দেশীয় বিনিয়োগকারী না, যারা বিদেশি বিনিয়োগকারী, আমরা দেখছি আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেখানে বাড়ার কথা, বিভিন্ন কারণেই হোক, সেটা রাজনৈতিক অস্থিতিশীলতা প্লাস হচ্ছে এক ধরনের অনিশ্চয়তা ছিল, সে কারণে আমাদের বিদেশি বিনিয়োগও কিন্তু আসলে আমরা যদি গত 2-3 বছরের ট্রেন্ড দেখি সেটা কিন্তু কমতির দিকে। তাহলে এই বিদেশি বিনিয়োগ আপনি দেখবেন, আপনি যদি ভিয়েতনামের কথা চিন্তা করেন, অন্যান্য দেশের কথা চিন্তা করেন, তারা কিন্তু এফডিআই বেসড ইন্ডাস্ট্রিগুলোতে, সেখানে আমরা যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে আমরা টার্গেট করতে পারি তাহলে আমাদের এই কর্মসংস্থান সৃষ্টিতে কিন্তু অনেক বড় ধরনের ভূমিকা পালন করে। পাশাপাশি দেশীয় বিনিয়োগকারী যারা আছে তাদের যে ব্যবসায় যে বিনিয়োগের যে পরিবেশটা আছে, তাদের যে কস্ট অফ ডুইং বিজনেস আছে, সেটিকেও কিভাবে সহজীকরণ করা যায়। এখন দুইটা দিক দেখতে হবে। একদিকে আমরা জানি হয়তো বিভিন্ন ধরনের কর ছাড় থেকে আরম্ভ করে হয়তো ব্যবসায় তারা যাতে ব্যবসা করতে পারে সেগুলো যাতে থাকবে, অন্যদিকে সরকারের ফিসক্যাল স্পেসটাও কিন্তু বাড়াতে হবে। জি স্যার, দীর্ঘদিন ধরেই আসলে আমরা দেখছি যে এই কর্মসংস্থান তৈরির বিষয়টি নিয়ে অনেক ধরনের বিনিয়োগ সহজীকরণের বিষয়টি আনা হয়েছে, তারপরেও কিন্তু সমাধান হচ্ছে না। তো আপনার কেন হচ্ছে না, আপনাদের পর্যবেক্ষণ কি বলছে? জি, আমরা আসলে কর্মসংস্থান এখন কিন্তু একটা পরিবর্তিত পরিস্থিতি। আপনারা জানেন যে এখন এআই যুগ, এখন অনেক যেমন হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের একটা থিম আছে 2025-এর, পিপল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অফ এআই।
সুতরাং এআই যেমন অনেককে কর্মসংস্থান থেকে দূরে সরিয়ে দিবে, আবার অনেকের জন্য কিন্তু নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টিও করবে। এখন অ্যাজ এ গ্লোবাল সিটিজেন হিসেবে আমরা সেটিকে কিভাবে কাজে লাগাতে চাচ্ছি, আমরা কতটুকু প্রযুক্তির ব্যবহার করতে চাচ্ছি, আমরা কিভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একাডেমিয়ার সাথে যে একাডেমি এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে লিঙ্কেজ সেটা যদি আমরা বাড়াতে না পারি, আমরা যদি স্টেম গ্র্যাজুয়েট যেটাকে আমরা বলি সায়েন্স, টেকনোলজি, ম্যাথমেটিক্স, এই স্টেমস প্রযুক্তি বিষয়ক যে গ্র্যাজুয়েট তার সংখ্যা আমাদের বাড়াতে হবে। আমাদের প্রোডাক্টিভ গ্র্যাজুয়েট, স্কিল গ্র্যাজুয়েট, কারণ এখন স্কিল ডেভেলপমেন্টের এই বাজেটে আশা করছি যে এই ধরনের কিছু কৌশল, অর্থাৎ একটা ট্রেডিশনাল বাজেট থেকে, ট্রেডিশনাল বাজেটটা কি হয়, আগের বাজেটই থাকে একটা ইনক্রিমেন্টাল বেসিসে হয়তো 5%, 10% বাড়িয়ে দিবে, কিন্তু এই যে কিছু স্ট্র্যাটেজিক, কিছু কৌশলী যাতে বিষয় এই বাজেটের মধ্যে থাকে, যে শুধু বললে হবে না যে আমরা এই কর্মসংস্থান সৃষ্টি করব, কিন্তু সেটা কিভাবে করব, কোন প্রতিষ্ঠানগুলোকে সামনের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী ধরনের ব্যবস্থা থাকবে, আশা করি এই বাজেটের মধ্যে তার একটা রিফ্লেকশনও কিন্তু আমাদের থাকবে। এখন এই কর্মসংস্থানের পাশাপাশি আমরা মনে করি যে তরুণ জনগোষ্ঠী যারা আছে তাদেরকে আবার সেলফ এমপ্লয়মেন্ট, সবাইকে তো চাকরি দেওয়া যাবে না, একটা জায়গায় আমাদের খুব ভালো সুযোগ আছে ওভারসিজ এমপ্লয়মেন্ট। এবং আপনারা জানেন যে মিডল ইস্টের থেকে আরম্ভ করে কিছু কিছু দেশে কিন্তু আমাদের এই শ্রম বাজারটা অনেক দিন থেকে সংকুচিত আছে, অনেক জায়গায় বন্ধ আছে। তাহলে এইটাকে কিভাবে আসলে এইটাকে কতটুকু স্মুথ করা যায়, এই পারস্পরিক আলোচনার মাধ্যমে বিভিন্ন দেশের সাথে, যেমন মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব থেকে আরম্ভ করে যে কাতার, যে সমস্ত দেশগুলোতে কিছু জায়গায় বন্ধ আছে, কিছু জায়গায় সংকুচিত আছে, এই বাইল্যাটারাল ডিসকাশনের মাধ্যমে তাদের কি ধরনের আসলে এমপ্লয়মেন্ট মানে কোন কোন জায়গায় সুযোগ আছে, এটাকে আমরা বলি ইকোনমিক ক্লাসিফিকেশন, সেই অনুযায়ী আমাদের তরুণ প্রজন্ম তাদেরকে সুযোগ সৃষ্টি করতে, তাদেরকে তৈরি করতে হবে। সামাজিক সুরক্ষা খাতের বিষয়টি নিয়ে জানতে চাই যে সামাজিক সুরক্ষা খাতে এবারে বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে, তো এই বরাদ্দ বাড়ানোর বিষয়টিকে কিভাবে কাজে লাগালে রিটার্নের বিষয়টিও আমাদের জন্য আসলে সুফল বয়ে আনবে? অবশ্যই, কারণ আমরা জানি যে দীর্ঘদিন ধরে আমাদের এখানে ইনফ্লেশন একটা উচ্চ মাত্রায় আছে। এই ইনফ্লেশনের সবচেয়ে যে তার যে অভিঘাতটা সেটি পড়ে হচ্ছে আমাদের সীমিত আয়ের মানুষের উপর। সুতরাং তাদেরকে যদি একটু স্বস্তি দিতে হয়, সামাজিক সুরক্ষার যে কর্মসূচিগুলো আছে, আমরা জানি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইগুলো তো আছেই, পাশাপাশি 95 যে কর্মসূচি চলমান আছে সেগুলোকেও আসলে একটু কনসলিডেট করে কোথায় যদি কোথাও ওভারল্যাপিং থাকে সেটিকে কমিয়ে কিভাবে এগুলোকে বাড়ানো যায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমরা জানি যে 1,45,000 কোটি টাকা সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ দিতে যাচ্ছে সরকার, কিন্তু এই সুবিধাভোগী যারা আছে, যাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদের কাছে যাতে সুবিধাটা পায়, এইখানে যাতে লিকেজটা না হয়, এখানে যাতে ইনক্লুশন এররটা না হয়। আমি জানি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আরম্ভ করে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো তারা কিন্তু এটি নিয়ে কাজ করছে, কিন্তু যতটুকু এটাকে ইনক্লুশন এরর কমিয়ে সুবিধাভোগীদের কাছে যদি দিতে পারে, এবং কিছু কিছু কর্মসূচি আছে যেমন আরবান এরিয়াতে যেমন ওপেন মার্কেট সেল, এই জায়গাগুলো আমাদের একটু চিন্তা করতে হবে কিভাবে, কারণ আরবান পোর্টদেরও শুধুমাত্র রুরাল পোর্টের কথা চিন্তা করতে হবে, আরবান পোর্টদেরকেও কিন্তু তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। আর খাদ্য বান্ধব কর্মসূচি, কারণ এই যে ফুড সিকিউরিটিটা, আমরা জানি যে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি গ্রামে আর শহরে যেরকম ওপেন মার্কেট সেল, যেটা ট্রাক সেলের মাধ্যমে দেওয়া অথবা টিসিবির সাশ্রয়ী মূল্যে, এই জায়গাটাও আসলে দেখতে হবে। তো আশা করছি এই বাজেটে এই ধরনের কর্মসূচিগুলো থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। আসছে বাজেট নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ।